দাদা, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আজকে মুখ্যমন্ত্রী বললেন যে পুজোর অনুদানের টাকা 70,000 থেকে বাড়িয়ে 25,000 টাকা 85,000 টাকা করে দিয়েছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? 70,000কেও যেভাবে দেখেছিলাম, 70,000-এর সময় আমার কাছে বঞ্চিত চাকরি প্রার্থী দিয়ে প্রার্থীদের ছবি ভেসে উঠেছিল। হাজার হাজার বঞ্চিত যারা চাকরি প্রার্থী গত 3 বছরের বেশি সময় ধরে রাস্তায় বসে আছেন। গত বছর সেটা 2 বছর ভেবেছিলাম, এবছর 3 বছরের বেশি ভাবছি। দেখুন, দেওয়ার তো কোনো শেষ নেই, ফলে ক্রমান্বয়ে বাড়তেই হবে। এবছর 75 দিয়েছে, 85, আগের বারে 70 দিয়েছ, এবারে 85। সামনেবার ইলেকশন আছে মাথায় রেখে এখন থেকে ঘোষণা করে দিয়েছে 1 লাখ। দিয়েই যাবে। দিয়েই যদি সব ভোট পাওয়া যেত তাহলে কি আর 2,33,00,000 ভোট ওনার বিপক্ষে পড়তো? আমরা জিতিনি ঠিক আছে, কিন্তু ভোট দেখেন পাটনা খুব বেশি নেই, 38-39 লাখ ভোটের ফারাক মাত্র। আমি একটা কথা বলি, আপনি আমার একটা কথা বলুন, একটা সরকার কেন পুজোয় টাকা দেবে বলতে পারেন? একটা সরকার কেন মন্দির করবে বলতে পারেন? একটা সরকার ইমাম মুয়াজ্জিবকে কেন ভাতা দেবে বলতে পারেন? একটা সরকার পুরোহিতকে কেন ভাতা দেবে বলতে পারেন? ইমামের শিক্ষিত বেকার ছেলেটাকে চাকরিটা কবে দেবে সরকার, সেটা বলতে পারছে না। ক্লাবকে 5,000, দুর্গা পুজোকে 85,000, সামনেবার নির্বাচনের আগের 25-এর পুজোটাই নির্বাচনের আগে লাস্ট পুজো, সেই জন্য আগে থেকেই শুনিয়ে দিলেন সামনেবার 1 লাখ। হ্যাঁ, এইগুলো আজকে উনি জগন্নাথ মন্দির করছেন। কেন করবে একটা সরকার? সরকারি পয়সায় জগন্নাথ মন্দির কেন হবে? আমরা রাম মন্দির করেছি, সরকারি পয়সায় করিনি। উনি সরকারি পয়সায় জগন্নাথ মন্দির করছেন। বড় জগন্নাথ বসাতে পারেন, বড় মন্দির করতে পারেন, জগন্নাথের প্রাণ কি সেখানে আদৌ প্রতিষ্ঠা হবে? এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে মানুষের কাছে, না? যেখানে ছেলে মেয়েরা চাকরি নেই বলে রাস্তায় দিনের পর দিন শুয়ে আছে, মেয়েরা যেখানে রাস্তায় চুল কামাচ্ছে, ভাবতে লজ্জা করে না? এই টাকাটা দিয়ে কত লোকের চাকরির স্যালারি দেওয়া যেত? এই টাকাটা দিয়ে প্রাইমারি শিক্ষকের কতজনের স্যালারি দেওয়া যেত আপনি আমায় বলুন? প্রায় 365 কোটি টাকা খরচা হচ্ছে। এই 360-65 কোটি টাকায় 30,000-40,000 টাকা মাসিক বেতনের যদি আপনি হিসেব করেন, আপনি বলুন তো কতজনের কত বছরের মাইনে দেওয়া যেত? পুরো ডিএ চ্যাপ্টারটাই বোধহয় ক্লোজ হয়ে যেত। সরকারের সেদিকে ইচ্ছে নেই। সরকার জানে যে হাতে গরমে ভোটটা কেমন করে পাওয়া যায়। আমরা গতবারও নিইনি, তার আগের বারও নিইনি, তার আগের বারও নিইনি, এবারও নেব না। যখন বিজেপির সাথে ছিলাম না তখনও নিইনি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যখন বিজেপির সাথে ছিলাম না তখনও নিই। দেখুন, সরকারের নির্দেশ বলে কিছু হয় না, আইনের নির্দেশ থাকতে হবে। সরকারের নিশ্চয়ই কিছু গাইডলাইন থাকবে, সেগুলো ফলো করতে হবে। কেউ যদি সেই গাইডলাইন মানে তিনি অন্যায় করবেন, কিন্তু মুখ্যমন্ত্রী যা বলবেন সেটাই গাইডলাইন হতে পারে না, সেটা হতে পারে না। তার উপরে কোর্ট আছে। হ্যাঁ, 120 ফুট যেমন উচ্চতাটাও অস্বাভাবিক, সেরকম আমি থিম শেয়ার করতে যাব কেন? আরে আমার থিম তো আমি সোশ্যাল সাইটে দিয়ে দিয়েছি, মুখ্যমন্ত্রী দেখেই তো ফেটে গেছে, ভাবছে সুজিত অরূপ সব ঝাড় হয়ে যাবে, হ্যাঁ ববিদা ঝাড় হয়ে যাবে, সেই জন্য বলছে থিম শেয়ার করতে হবে। থিম তো আমি পাবলিক সাইটে দিয়ে দিয়েছি, 5 লাখ লোক দেখে ফেলছে, মুখ্যমন্ত্রী তার মধ্যে নেই কেন? দেখে নিন, পুলিশ দেখে নিক। থিম আমি শেয়ার করে দিয়েছি, কিন্তু আমাকে যদি কেউ ফোর্স করে, কেন আমি শেয়ার করবো? আমি শেয়ার করবো কেন? আপনি ফোর্স করবেন কেন? আমার ইচ্ছা, আমি শেয়ার করবো কি করবো না, আপনি দেখে নেবেন আমি আইনের বাইরে যাচ্ছি কিনা। আইনটা কি? উচ্চতার গেট, এই তো হচ্ছে আইন। মুখ্যমন্ত্রী জানেন না সেটা। মুখ্যমন্ত্রী জানেন না আইনে কত উচ্চতা আছে। আইনের উচ্চতা মানলে একটাও প্যান্ডেল হবে না। আইনের উচ্চতা যদি কাউকে মানেন তাহলে কলকাতা শহরে একখানা প্যান্ডেল হবে না। উনি জানেন, মুখ্যমন্ত্রী হিসেবে উনি জানেন না। দেখে খাল কেটেছেন ভাই, কুমির তো আসবেই বলেন। জনতার স্বার্থে মামলা তো জনস্বার্থ মামলা, এটা কেন রক্ষিত হয়নি আমি বলতে পারবো না, কোর্ট বলতে পারবে।